ইশরাকের মেয়র ইস্যুতে রাজধানীর বিভিন্ন পয়েন্টে বিক্ষোভ অবরোধ, হাইকোর্টের সামনে অতিরিক্ত পুলিশ, রিটের আদেশ দুপুরে। ইসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগে নির্বাচন কমিশন ভবনের সামনে এনসিপির বিক্ষোভ কর্মসূচি, নিরাপত্তা জোরদার। তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানের বিরুদ্ধে দুর্নীতি মামলার সাজা বাতিল চেয়ে আপিল শুনানি কাল। অর্থ উপদেষ্টার ফলপ্রসূ আলোচনার দাবির পর ফের আন্দোলনে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ, চলছে অবস্থান কর্মসূচি। এবং ঈদযাত্রায় পশ্চিমাঞ্চলে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি চলছে, শতভাগ বিক্রি অনলাইনে। পূর্বাঞ্চলে মিলবে দুপুর 2টা থেকে। স্বাগত। এখন ঢাকায় পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি ইসরাত মুক্তি। বিএনপি নেতা ইশরাক হোসেনকে দক্ষিণ সিটি মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে গত কয়েকদিন ধরেই টানা বিক্ষোভ করছেন তার সমর্থকরা। মৎস্য ভবন ও কাকরাইল মোড় এলাকার সড়কে অবস্থান নিয়েছে তারা। এ নিয়ে আরও জানাতে মৎস্য ভবন এলাকা থেকে যুক্ত হয়েছেন সিউল আহমেদ, এছাড়াও কাকরাইল মোড় থেকে যুক্ত আছেন মাচ্ছা রিমন। তবে শুরুতে আমরা যাব সিউল, জানাবেন আপনি গত কয়েকদিন ধরেই তো ইশরাক সমর্থকরা নগর ভবনের সামনে অবস্থান করছিলেন, আজকে তারা সড়কে নেমেছেন। আপনি মৎস্য ভবন এলাকায় আছেন, সেখানকার সবশেষ পরিস্থিতি কি দেখছেন জানাবেন। আসলে গতকাল যখন তারা নগর ভবনে ছিল তখন তারা বলেছিলেন যে আজকে সকাল 10টার মধ্যে যদি তারা কোনো ধরনের যে তাদের যে দাবি সেটা যদি পূরণ না হয় কিংবা কোনো তথ্য যদি তারা না পান তাহলে কিন্তু তারা বড় আন্দোলনে যাবে। সেই বড় আন্দোলনের যে শুরু সেটি কিন্তু তারা বলছেন যে আজকে মৎস্য ভবন থেকে শুরু করেছে। আমি যদি একটু আপনাদেরকে দেখাই তাহলে হচ্ছে এই যে মৎস্য ভবন, আজকে সকাল 10টা বাজে নগর ভবনে তারা কয়েকজন জড়ো হতে থাকে এবং বাকি যারা আছেন তারা সকলেই কিন্তু জড়ো হতে থাকেন এই মৎস্য ভবনে। অর্থাৎ সকাল 10টা থেকে মৎস্য ভবনে আমরা দেখি যে রাজধানীর বিভিন্ন প্রান্তের যারা বিএনপির নেতাকর্মী আছে, যারা বিএনপির অঙ্গ সংগঠনের লোকজন আছেন তারা কিন্তু এই মৎস্য ভবনে এসে জড়ো হয়েছে এবং যার ফলে যেটি হয়েছে যে মৎস্য ভবনে শাহবাগ, এদিক থেকে কাকরাইল এবং এদিক থেকে হাইকোর্ট মোড়ে 3টি রোডই কিন্তু তারা বন্ধ হয়ে গেছে, গাড়ি চলাচল বন্ধ। তবে জরুরি প্রয়োজনে আপনি নিশ্চয়ই জানেন যে হাইকোর্টে যারা অ্যাডভোকেট রয়েছেন কিংবা যারা আইনজীবী রয়েছেন তারা এইখানে আসছেন এবং তাদের গাড়িগুলো ছেড়ে দেওয়া হচ্ছে এবং একই সাথে অ্যাম্বুলেন্স এবং জরুরি যে গাড়িগুলো আছে সেগুলো কিন্তু নেতাকর্মীরা ছেড়ে দিচ্ছেন। এবং আজকে আপনাকে একটি কথা বলে রাখি, আমরা এখানকার যারা কর্মী রয়েছেন, যারা নেতা রয়েছেন তাদের সাথে কথা বলছি, তারা বলছেন যে তাদের আজকে হাইকোর্ট থেকে যেই রায় হওয়ার কথা কিংবা যে রায় পড়া হচ্ছে সেটির পরে আসলে তারা আবারও সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে তারা আসলে কি করবে। রায় যদি তাদের বিপক্ষে যায়, অর্থাৎ হাইকোর্ট থেকে যদি বলা হয় যে মেয়র শপথ পাঠ করানো হবে না মেয়রকে, মানে ইশরাক হোসেনকে, তাহলে তারা কিন্তু আরও বড় আন্দোলনে যাবে এমনটি বলছেন। এবং তারা একই সাথে বলছেন যে স্থানীয় সরকার যে মন্ত্রণালয়ে যিনি মন্ত্রী আছেন আসিফ মাহমুদ, তাকে পদত্যাগ করতে হবে এবং তার কারণে এই শপথ পাঠ করানো হচ্ছে না বলে তারা বলছেন। কারণ তাদের যে দাবি সেটি হচ্ছে যে নির্বাচন কমিশন থেকে যেহেতু গ্যাজেট প্রকাশ করা হয়েছে এবং একই সাথে হাইকোর্টের আদেশ আছে, যার কারণে তারা বলছেন যে এই সংশ্লিষ্টতার কারণেই আসলে এই বিলম্ব করা হচ্ছে। তবে একটি জিনিস আপনাকে বলে রাখি যে গতকাল কিন্তু যে শ্রমিক ইউনিয়নের যে নেতাকর্মীরা রয়েছেন কিংবা কর্মচারী শ্রমিক ইউনিয়ন যেগুলো রয়েছে, যারা আসলে এই নগরের কাজ করে থাকেন, নগরকে সেবা দিয়ে থাকেন, তারা কিন্তু একত্রতা প্রকাশ করেছে এই আন্দোলনের সাথে। যার ফলে তারা অনেকটা হুঁশিয়ারি দিয়ে আমাদেরকে জানিয়েছিলেন যে তারা যে ময়লার গাড়িগুলো আছে সেগুলো বন্ধ করে দিবে। একই সাথে রাজধানীর বিভিন্ন বাসা থেকে যে ডাম্পিং জোনে ময়লাগুলো নিয়ে যাওয়া হয় সেই শ্রমিক ভাই বোন যারা আছেন তারাও কিন্তু বলেছেন যে তারা এই ময়লা নেওয়া বন্ধ করে দিবেন। অর্থাৎ তারা বলতে চাচ্ছেন যে নাগরিক সেবাগুলো রয়েছে সেগুলো তারা দাবি পূরণ না হলে বন্ধ করে দেবেন, এরকম কিন্তু হুঁশিয়ারি তারা দিয়েছেন। একই সাথে সড়ক বাতি যেগুলো রয়েছে এই সড়ক বাতিগুলোতেও কিন্তু তারা বলছেন যে বন্ধ করে দিবেন। তারপরে যেটা আছে যে মাতোয়াইলে আমরা জানি যে একটি ডাম্পিং জোন আছে, যেই ডাম্পিং জোনে রাজধানীর দক্ষিণ সিটি কর্পোরেশনের নগরবাসী আছেন, তাদের যেই বাসার যে ময়লাগুলো সেগুলোকেও কিন্তু তারা
তারা মাতোয়াইলে নিয়ে যাওয়া হয়, সেই গাড়িগুলো কিন্তু তারা বলছেন যে আর চলাচল করবে না। সুতরাং বলাই যাচ্ছে যে এই রকম একটি মুহূর্তে তারা আসলে যেই ধরনের হুঁশিয়ারি নগরবাসীকে দিচ্ছেন, একই সাথে এই নগরবাসীরও সমস্যা হচ্ছে। আপনি নিশ্চয়ই জানেন যে গত 2 দিন যাবৎ, আজকে সহ 3 দিন যাবৎ ব্লকেট কর্মসূচি চলছে। নগর ভবনের সকল সেবাই পুরোপুরি রূপে বন্ধ আছে এবং এই আন্দোলন আজকে 7 দিন হয়েছে। পঞ্চম দিনের মতো চলছে। যে সিটি কর্পোরেশনের যে নগর ভবনের গেটগুলো রয়েছে সেগুলো কিন্তু তালা দেওয়া আছে। আমরা তো এতক্ষণ জানছিলাম এই মৎস্য ভবনের সামনে কি পরিস্থিতি। আমাদের সহকর্মী রয়েছেন এই কাকরাইল মোড়ে, সেখানেও কিন্তু এই বিক্ষোভকারীরা জড়ো হয়েছেন। আমরা একটু ইমনের কাছে যেতে চাই, ইমন আমাদেরকে জানাবে কাকরাইলের কি অবস্থা। ধন্যবাদ শিউল। আপনি মৎস্য ভবনে যে পরিস্থিতির কথা বলছিলেন, আমি শুনছিলাম সেই একই পরিস্থিতি কিন্তু এই কাকরাইল মোড় এলাকায় তৈরি হয়েছে এবং এখানে ইশরাক সমর্থকরা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন তাদের দাবির পক্ষে এবং তারা কিন্তু অনেকেই কিন্তু উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগেরও দাবি করছেন এবং তারা যেটি বলছেন তাদের আন্দোলন ততক্ষণ তারা চালিয়ে যাবেন যতক্ষণ না পর্যন্ত ইশরাক ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝে নেবেন। এখানে পুরো কাকরাইল মোড়ের আমরা যে চিত্র দেখতে পাচ্ছি সেটি হচ্ছে তার যে সমর্থকরা রয়েছেন তারা কিন্তু পুরো কাকরাইল মোড়ের অবস্থান নিয়েছেন এবং বিভিন্ন স্লোগান দিচ্ছেন তাদের দাবির পক্ষে। এবং এখানে আমরা পাশাপাশি দেখেছি যে যমুনার সামনের যে সড়ক রয়েছে অর্থাৎ হেয়ার রোডের পরিস্থিতিও যদি একটু বলতে চাই, এখানে পর্যাপ্ত পরিমাণের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং জল কামানেরও আমরা উপস্থিত একই পাশে বলছিলাম যে ইশরাক সমর্থকদের সমর্থক দেখেছিলাম তার চাইতে কিন্তু সময় যত গড়িয়েছে, বেলা যত গড়িয়েছে, এখানে সমর্থকদের অবস্থান তত কিন্তু বেড়েছে এবং তারা কিন্তু প্রতিনিয়তই স্লোগান দিচ্ছেন, তাদের দাবির পক্ষে কথা বলছেন এবং চালিয়ে যাচ্ছেন। সেই বিষয়টি কিন্তু এখানে স্পষ্ট দেখা যাচ্ছে এবং তারা কিন্তু প্রত্যেকেই যেটি বলছেন যে তাদের যে দাবি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথ নেওয়ার আগ পর্যন্ত কিন্তু তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন এবং এখানে কিন্তু মুহুর্মুহুর যে স্লোগানের যে বিষয়টি বলছিলাম তারা কিন্তু চালিয়ে যাচ্ছেন এবং এখানে পুরো স্পষ্ট দেখাই যাচ্ছে যে কাকরাইল মোড় অবরুদ্ধ করে তারা রেখেছেন এবং যেটি বলছিলাম যে যমুনার যে সড়ক রয়েছে অর্থাৎ হেয়ার রোডেও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর একেবারে স্বাভাবিক রয়েছে, অর্থাৎ পুরো আইন শৃঙ্খলা বাহিনীর সর্ব উপস্থিতি রয়েছে এবং বাহিনীর কিন্তু কঠোর অবস্থানে রয়েছে এবং প্রতিনিয়তই তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন তাদের দাবির পক্ষে এবং এখান থেকে যে বার্তাটি দিচ্ছেন এবং যেটি বলতে চাচ্ছেন যে কাকরাইল মোড় হয়ে মৎস্য ভবন মোড় পর্যন্ত কিন্তু ইশরাক সমর্থকদের কিন্তু উপস্থিতি রয়েছে এবং তারা কিন্তু তাদের দাবির পক্ষে স্লোগান দিয়ে যাচ্ছে এবং তারা যেটি যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবিটি সুরাহা না হবে মৎস্য ভবন ও কাকরাইল মোড় এলাকায় ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানোর জন্য অবস্থান নিয়েছেন সড়কে তার সমর্থকরা। সেই বিষয়ে সবশেষ জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। এদিকে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে উচ্চ আদালতে দায়ের করা রিটের আদেশ দুপুরে, সেখান থেকে আরও জানাতে যুক্ত হয়েছেন জাহিদ হাসান। জাহিদ, রিটের দ্বিতীয় দিনের শুনানি কি শুরু হয়েছে কিনা জানাবেন এবং আদেশ কত নাগাদ দেওয়া হবে? মুক্তি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে ইশরাক হোসেনকে যে জয়ী ঘোষণা করা হয়েছে নিম্ন আদালত থেকে, সেই রায়ের পরে নির্বাচন কমিশন থেকে একটি গেজেট করা হয়। এরপরে নির্বাচন কমিশনের এই গেজেটের পরে ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে একটি রিট করা হয়। সেই রিটের উপরে 2 দিন শুনানি হয়েছে। গতকালকে বিস্তারিত শুনানি হয়েছে, আজকেও শুনানি কিছুটা হওয়ার পরে আদেশের জন্য রাখা হয়েছে। এখানে মূলত দুই পক্ষের যে যুক্তিগুলো মোটা দাগে যেটি বলা হচ্ছে যে ইশরাক হোসেনকে যে আদালত যে রায়টি দিয়েছে সেই রায় ইশরাক হোসেনের আবেদনটি ছিল ত্রুটিপূর্ণ, অর্থাৎ তার বিরুদ্ধে একটি অভিযোগ আনা হয়েছে। খোদ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যিনি এখন উপদেষ্টার দায়িত্বে রয়েছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন যে তিনি যে আবেদনটি করেছিলেন ইশরাক হোসেন, এইখানে তিনি জালিয়াতির আশ্রয় নিয়েছেন, অর্থাৎ তিনি প্লেট চেঞ্জ করেছেন। নির্বাচন কমিশনের যে বিজয় ঘোষণা করেছিলেন সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলুর তাপস, তার বিরুদ্ধে যে মামলাটি করেছেন ইশরাক হোসেন, সেই মামলায় ইশরাক হোসেন জালিয়াতির আশ্রয় নিয়েছেন। এটি হচ্ছে স্থানীয় সরকারের একটি অভিযোগ এবং একই সঙ্গে এই নির্বাচন কমিশনের যেভাবে গেজেট প্রকাশ করা হয়েছে সেটিও সঠিক হয়নি বলে স্থানীয় সরকার মনে করে। কারণ আইন
মন্ত্রণালয়ের পরামর্শ ছাড়াই আইন মন্ত্রণালয়কে একটি ভেটো চাওয়া হয়েছিল। আইন মন্ত্রণালয় এটি যাচাই বাছাই করে তাদের পরামর্শ দেওয়ার আগেই নির্বাচন কমিশন তড়িঘড়ি করে তাকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে। সেই গেজেটটি চ্যালেঞ্জ করেই মূলত তাকে শপথ না পড়ানোর জন্য রিটটি করা হয়। সেই রিটের পরেই জটিলতা তৈরি হয় এবং ইশরাক হোসেনের পক্ষে ঢাকা শহরে আন্দোলন চলছে। একই সঙ্গে আদালতও তার পক্ষে, তারা বলছেন যেহেতু নিম্ন আদালত তাকে রায় দিয়েছেন তার পক্ষে এবং তাকে বিজয়ী ঘোষণা করেছেন, সুতরাং তাকে এখানে মেয়র হিসাবে নির্বাচন কমিশন গেজেটও করে দিয়েছেন, মেয়র হিসাবে তাকে এখানে বসতে দেওয়া উচিত, কাজ করার দায়িত্ব দেওয়া উচিত। একই সঙ্গে যেই বিষয়টি এখানে জটিলতা রয়েছে যে সিটি কর্পোরেশন সহ পৌরসভা উপজেলা পরিষদ এই সব ভেঙে দেওয়া হয়েছে এই 5 আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর। নতুন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে দায়িত্ব নেওয়ার পরে দেশের সকল পরিষদগুলোই ভেঙে দেওয়া হয়েছে। তারপরে অনেকগুলো জায়গায় জেলা পরিষদে, উপজেলা পরিষদে, পৌরসভা এবং সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। সেই প্রশাসক নিয়োগ দেওয়ার পরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন একজন প্রশাসক রয়েছেন, উত্তর সিটি কর্পোরেশনে একজন প্রশাসক রয়েছেন, যেটি স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে নিয়োগ দেওয়া হয়েছে। এই প্রশাসক বাদ দিয়ে আবার আদালতের রায়ে নির্বাচন কমিশনের গেজেট অনুযায়ী ইশরাককে মেয়র ঘোষণা করে তাকে মেয়র বসানো এবং প্রশাসক বাতিল করা একটি আইনি জটিলতা রয়েছে, এর একটি আইনি ব্যাখ্যা দরকার। একই সঙ্গে যিনি রিট করেছেন এই রিটকারীর আইনজীবীকে এবং রিটকারী যিনি করেছেন ইশরাকের পক্ষে আইনজীবীরা বলছেন যে এই রিটটি মেইনটেনেবল না, অর্থাৎ এই রিটটি গ্রহণযোগ্য না, কারণ যিনি রিট করেছেন তার এই রিট করার আইনি ভিত্তি নেই, তার এই রিট করার যোগ্যতা নেই, এটি বলছেন ইশরাকের পক্ষের আইনজীবীরা। আর যিনি রিট করেছেন তার পক্ষের আইনজীবীরা বলছেন যে নিম্ন আদালতের যে রায় সে রায়টি ত্রুটিপূর্ণ এবং নির্বাচন কমিশন যে গেজেট দিয়েছে এটি আইনসম্মত হয়নি, যার কারণে ইশরাক হোসেন আসলেই দায়িত্ব পাবেন কিনা, ইশরাক হোসেন নির্বাচন কমিশন যে গেজেট অনুযায়ী শপথ পড়াতে পারবেন কিনা স্থানীয় সরকার মন্ত্রণালয়, সেই বিষয়গুলো এখন যেহেতু আদালতে গড়িয়েছে, আদালতের সিদ্ধান্তের পরেই বোঝা যাবে যে আসলে ইশরাক হোসেনের ভাগ্যে কি জুটছে, তিনি কি দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব পেতে যাচ্ছেন নাকি আদালতের সিদ্ধান্তে তার এই মেয়রের দায়িত্ব পালনের বাধা হয়ে দাঁড়াবে। তার জন্য অপেক্ষা করতে হবে উচ্চ আদালতের রায় পর্যন্ত। মুক্তি। হাইকোর্ট প্রাঙ্গণ থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী জাহিদ হাসান। ইসি পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে বিক্ষোভ করবে এনসিপি। এরই মধ্যে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হয়েছেন জাওয়াদ মাহমুদ। জাওয়াদ, এনসিপি নেতাকর্মীদের বিক্ষোভ কর্মসূচি শুরু হয়েছে কিনা জানাবেন এবং নেতাকর্মীরা কি বলছেন? মুক্তি, কিছুক্ষণ আগে আমরা দেখেছি আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনের যে ভবনটি রয়েছে আগারগাঁও, ঠিক তার সামনেই এনসিপির নেতাকর্মীরা ঢাকা মহানগরের উদ্যোগে আজকে তাদের এই বিক্ষোভটি হচ্ছে এবং এই ঢাকা মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতারা আমরা অবস্থান নিতে দেখেছি এবং এখানে এই মহানগরের বিভিন্ন ইউনিটের, অর্থাৎ আমরা কিছুক্ষণ দেখলাম যে মিরপুর জোনের বেশ কয়েকজন নেতা এখানে কথা বলছেন এবং তাদের বক্তব্যের মধ্য দিয়ে যে বিষয়টি ফুটে এসেছে, তারা মূলত বলছেন যে এই যে নির্বাচন কমিশন পুনর্গঠনের কথা বলছেন, এই পুনর্গঠন দিয়ে তারা যেটি আসলে মূলত বোঝাতে চাচ্ছেন যে নির্বাচন কমিশনার, অর্থাৎ কিছু কিছু নির্বাচন কমিশনার এবং তারা স্পেসিফিকভাবে যেটি সুনির্দিষ্টভাবে উল্লেখ করছেন যে প্রধান নির্বাচন কমিশনের ভূমিকাকে তারা প্রশ্নবিদ্ধ করছেন এবং তারা বলছেন তার ভূমিকা সেটি তাদের মনে সংশয় তৈরি হয়েছে, তিনি আসলে নিরপেক্ষ ভূমিকা পালন করছেন কিনা এবং তার ভিত্তি হিসেবে তারা বলছেন যে 2022 সালে যে আইনটি রয়েছে নির্বাচন কমিশনের নিয়োগ আইন, সেই আইনেই কিন্তু এখন যারা নির্বাচন কমিশন রয়েছে তাদের নিয়োগ দেওয়া হয়েছে এবং তারা এটিকে একটি রেফারেন্স টানছেন যে এইভাবে 2022 সালে কিন্তু ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা কিন্তু এই আইনটির বিরোধিতা করেছিল, অর্থাৎ 2022 সালে যে নির্বাচন কমিশন নিয়োগের আইন সেটির বিরোধিতা করেছিল, কিন্তু তারাই এখন আবার এটিকে বৈধতা দিচ্ছে, সেটি তারা এখানে প্রশ্ন তুলছেন এবং এই যে নির্বাচন কমিশনারদের ভূমিকা সেটি নিয়ে প্রশ্ন তুলছেন এবং তারা যারা বক্তব্য রেখেছেন তারা বলছেন যে যেহেতু নানান ধরনের সংস্কারগুলো হচ্ছে প্রতিটি সেক্টরেই, সেই জায়গা থেকে আসলে শুধু এই নির্বাচন কমিশনের কথা যখন এই বিভিন্ন জটিলতা তৈরি হচ্ছে নির্বাচন নিয়ে এবং তারা এই তাদের আলোচনার মধ্যে আমরা এটিও দেখেছি যে উঠে এসেছে বিশেষ করে যে বর্তমান সময়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে বিএনপি সমর্থিত
প্রার্থী ছিলেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, তার বিষয়টিও তারা সামনে নিয়ে এসেছেন। তারা বলছেন যে এই ইসির যে ভূমিকা, সেই ভূমিকার কারণে আসলে এই ধরনের আইনি জটিলতা তৈরি হচ্ছে এবং এটি তারা দ্রুত নিরসন চান এবং সেই নিরসনের লক্ষ্যকে তারা বলছেন যে স্থানীয় সরকার যে নির্বাচন সেটি যেন দ্রুত অনুষ্ঠিত করে। এবং আমরা দেখেছি যে ঐক্যমত্য কমিশন বা যেখানে আলাদাভাবে নির্বাচন সংস্কার স্থানীয় সরকার সংস্কার কমিশন, তারা কিন্তু একটি প্রস্তাবনা দিয়েছিল যে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের, সেটি নিয়েও কিন্তু আমরা দেখেছি যে ইসি থেকে একটি মন্তব্য করেছে। তারা সেই মন্তব্যটি ধরে বলছেন যে ইসির আসলে এই ধরনের কোনো এখতিয়ার নেই যে তারা এই ধরনের মন্তব্য করতে পারে যে আগে স্থানীয় সরকার অনুষ্ঠিত করা যাবে না। ঐক্যমত সংস্কার কমিশনের যে বিষয়, যে সুপারিশ আমল নিয়ে তারা বলছেন যে দ্রুত সময়ের মধ্যে আগে স্থানীয় সরকার নির্বাচন যেতে দেয়। আরেকটি বিষয় যেটি জানিয়ে রাখি যে যেহেতু নির্বাচন কমিশন ভবনের সামনে হচ্ছে, সেহেতু এই নির্বাচন কমিশনের জন্য নিরাপত্তার জন্য এখানে আমরা দেখেছি যে ব্যারিকেড দেওয়া হয়েছে এবং বিপুল পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনী এখানে অবস্থান নিয়েছে এবং আর ঘণ্টাখানেকের মধ্যেই তাদের এই সমাবেশটি শেষ হওয়ার কথা রয়েছে। এখানে দলের কেন্দ্রীয় নেতারা কথা বলবেন। এই ছিল আমার কাছে আগারগাঁও নির্বাচন কমিশনের ভবন থেকে সব শেষ। ইসি পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে আগারগাঁও নির্বাচন কমিশন ভবনের সামনে বিক্ষোভ করছে এনসিপি। সে খবর জানাতে আমাদের সাথে যুক্ত ছিলেন জাওয়াত মাহমুদ। অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ সহ সরকারের প্রতিনিধির সঙ্গে বৈঠকে সমাধান না হওয়ায় আজ থেকে ফের আন্দোলনে নেমেছেন জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা কর্মচারীরা। এ নিয়ে আরও জানাতে যুক্ত হয়েছেন আতাউর নিয়ন। এনবিআর ঐক্য পরিষদের আজকের কর্মসূচি কি জানাবেন? প্রথমেই যেমনটি বলছিলেন যে আজকে কিন্তু ষষ্ঠ দিনের মতো কিন্তু এনবিআর এর তাদের অবস্থান কর্মসূচি চলছে, কলম বিরতি চলছে। এর আগে 12 মে থেকে কিন্তু তাদের যখন এনবিআর বিলুপ্ত করে দেওয়ার একটা গ্যাজেট প্রকাশ হয়, মূলত আসলে এনবিআরকে হচ্ছে যে রাজস্ব আহরণের যেই খাতটি রয়েছে সেটিকে সরাসরি অর্থ মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত একটি বিভাগের মাধ্যমে সেটি পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, যেই মূলত সেই এনবিআরকে বিলুপ্ত করে দেওয়া বা নীতি এবং রাজস্ব আহরণ দুটি এই খাতকে আলাদা করে দেওয়ার সিদ্ধান্তকে বিরোধিতা করেই কিন্তু মূলত যে কর্মকর্তারা রয়েছেন তারা আজকে সেই অবস্থান কর্মসূচি পালন শুরু করেন। সেটি আজকে ষষ্ঠ দিন বলা চলে, তবে গতকাল পঞ্চম দিন তারা স্থগিত করে সাময়িক সময়ের জন্য। গতকাল তাদের অর্থ উপদেষ্টা সহ আরও দুজন উপদেষ্টার উপস্থিতিতে একটি বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে তারা তাদের দাবিগুলো তুলে ধরে এবং তাদের যে চাওয়াগুলো আছে সেগুলো উপস্থাপন করে। কিন্তু তারা বলছে যে সেই দাবিগুলো আসলে তাদের চাওয়া পূর্ণ হয়নি বা ফলপ্রসূ হয়নি, যে কারণে তারা আজকে আবার পুনরায় সকাল থেকে যেই এনবিআর রয়েছে, জাতীয় রাজস্ব বোর্ডের যে প্রধান কার্যালয় রয়েছে শেরেবাংলা নগর, সেখানে অবস্থান করছেন এবং বিভিন্ন কর অঞ্চল থেকে যে ভ্যাট, ট্যাক্স এবং কাস্টমসের যে কমিশনার রয়েছেন বা কমিশনার কর আহরণ অঞ্চলগুলো রয়েছে সেখানকার যে কর্মকর্তা কর্মচারীরা রয়েছে তারাও কিন্তু উপস্থিত হয়েছেন। আমরা দেখেছি সকাল থেকেই তারা আজকে সকাল 9টা থেকেই আসতে বিভিন্ন জায়গা থেকে তারা আসতে শুরু করে এবং আস্তে আস্তে তাদের অবস্থানে লোক সংখ্যা বাড়তে থাকে। তবে এখানে একটি বিষয় বলে রাখি যে এখানে মূলত আসলে যারা পলিসি করেন বা ট্যাক্স আহরণ করেন তাদের যেই অবস্থান রয়েছে, এর পাশাপাশি কিন্তু আমরা দেখেছি যে চতুর্থ বা তৃতীয় শ্রেণী বা নিম্ন শ্রেণীর যেই গ্রেডের যে কর্মচারী রয়েছে তারাও কিন্তু আসলে কর্মবিরতিতে রয়েছেন, তারাও কিন্তু আসলে কোনো কাজ করছেন না। সেখানে আসলে তাদের যেই অবস্থানটি রয়েছে যে তারা আসলে কেন অবস্থান করছে সেই জায়গাটা কিন্তু তারা পরিষ্কার করতে পারেননি। তো আজকে 12টার দিকে একটি প্রেস সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল, সেটি হয়তো কিছুক্ষণের মধ্যে শুরু হবে। এরপরে তারা আসলে পরবর্তী যে কার্যক্রম রয়েছে সেই কার্যক্রম সম্পর্কে তারা অবহিত করবে যে তারা আসলে কি সিদ্ধান্ত নিয়েছে বা নতুন করে তাদের দাবির কথা বা তাদের অবস্থান কর্মসূচির কথা তারা আমাদেরকে জানাবে। তো এই ছিল এনবিআর এর কলম বিরতির অবস্থান কর্মসূচির সর্বশেষ তথ্য। দুর্নীতির মামলায় 3 বছরের সাজার বিরুদ্ধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানের আপিল শুনানির জন্য বৃহস্পতিবার দিন ঠিক করেছেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর আগে জুবাইদা রহমানকে জামিন দেওয়া হয়, অর্থদণ্ড স্থগিত করা হয়েছে। 2023 সালের 2 আগস্ট তারেক রহমানের 9 বছর কারাদণ্ড ও তার স্ত্রী জুবাইদা রহমানের 3 বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। গেল বছরের 5 আগস্টে শেখ হাসিনার সরকারের পতনের পর গত 4 নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় জুবাইদা রহমানের সাজা স্থগিত করে। 17 বছর পর গত 6 মে দেশে ফিরে সাজা বাতিল চেয়ে আপিল করেন তিনি। হাইকোর্ট 587 দিনের বিলম্ব মওকুফ করে আপিল মঞ্জুর করেন।
দুদকের তলবে নির্ধারিত দিনে হাজির না হয়ে একদিন পর উপস্থিত হয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সাবেক ব্যক্তিগত কর্মকর্তা মোহাম্মদ তুহিন ফারাবী ও বর্তমান ব্যক্তিগত কর্মকর্তা মাহমুদুল হাসান। একই সাথে নির্ধারিত দিনে হাজির হয়েছেন এনসিপির বহিষ্কৃত নেতা গাজী সালাউদ্দিন তানভীর। এ নিয়ে আরও জানাতে যুক্ত হয়েছেন নাজমুস সাকিব। সাকিব, নির্ধারিত দিনে হাজির না হওয়ার পরও স্বাস্থ্য উপদেষ্টার দুই ব্যক্তিগত কর্মকর্তা কি আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাচ্ছেন কিনা? মুক্তি তারা কিন্তু আত্মপক্ষ সমর্থনের সুযোগটা আসলে পাচ্ছেন, কারণ দুদকের আইন বলে যে বেশ কয়েকবার তাদেরকে আসলে সুযোগটা দেওয়া হয়। যদিও তাদেরকে গতকালকে কিন্তু ডাকা হয়েছিল যিনি ডাক্তার মাহমুদুল হাসান, যিনি বর্তমান ব্যক্তিগত কর্মকর্তা, এবং স্বাস্থ্য উপদেষ্টার আরেকজন যিনি যাকে পদত্যাগ করানো হয়েছে যিনি ফারাবী, তিনিও কিন্তু আজকে সকালে উপস্থিত হয়েছেন। যদিও আমরা মাহমুদুল হাসানের সঙ্গে কথা বলছিলাম, তিনি যেটা জানাচ্ছেন যে তিনি আসলে সময় মতো চিঠিটা পাননি এবং যার ফলেই তার কিন্তু দেরি হয়েছে। এর বাইরে আমরা দেখেছি যে তারা কিন্তু দুজনই প্রায় 10টার পরপরই তারা এখানে দুদকে হাজির হয়েছেন এবং পৃথক যে কর্মকর্তা তারা কিন্তু সেই কর্মকর্তাদের সম্মুখীন হয়েছেন এবং জিজ্ঞাসাবাদের সম্মুখীন হয়েছেন। কিছুক্ষণ আগেই, অর্থাৎ ঠিক 5 মিনিট আগে যিনি তুহিন ফারাবী, তিনি কিন্তু জিজ্ঞাসাবাদের পরপর বের হয়ে গেছেন এবং এখন কিন্তু জিজ্ঞাসাবাদ চলছে ডাক্তার মাহমুদুল হাসানের। একটু জানাতে চাই যে এনসিপির যিনি সাবেক নেতা অর্থাৎ বহিষ্কৃত নেতা গাজী সালাউদ্দিন তানভীর কিন্তু আজকে প্রায় ঘণ্টাখানেক আগে দুদকে হাজির হয়েছেন এবং তার আজকে নির্ধারিত তারিখই, সেই তারিখ অনুযায়ী কিন্তু হাজির হয়েছেন। আমরা তার সঙ্গে কথা বলেছিলাম, তিনি যেটা জানাচ্ছেন যে তার আসলে যে ব্যক্তিগত অবস্থান এবং তিনি আসলে দুর্নীতি করেছেন কিনা সেই সব বিষয় জানানোর জন্যই তিনি কিন্তু এখানে হাজির হয়েছেন। একটু জানাতে চাই যে পাঠ্যপুস্তকের প্রায় 400 কোটি টাকা দুর্নীতির অভিযোগ এবং তার বিরুদ্ধে একটা জেলার আসলে ডিসির যেই নিয়োগ, সেই ব্যাপারেও তার বিরুদ্ধে বেশ কিছু আসলে অভিযোগ ছিল, যার ফলশ্রুতিতে আমরা গত মাসে দেখেছি তাকে কিন্তু এনসিপি থেকে বহিষ্কার করা হয়েছে এবং দুদকও তার ব্যাপারে কিন্তু পদক্ষেপ নেওয়া শুরু করেছে। এবং স্বাস্থ্যের যিনি উপদেষ্টা নূরজাহান বেগম, তার যিনি ব্যক্তিগত কর্মকর্তা দুজন ছিলেন, সেই দুজনের ব্যাপারে আসলে পদক্ষেপ কিন্তু ইতিমধ্যে দুদক নিয়েছে। এই যে জিজ্ঞাসাবাদ চলছে, সেই জিজ্ঞাসাবাদের পরপর অর্থাৎ আগামীকাল কিন্তু মোয়াজ্জেম হোসেনকে জিজ্ঞাসাবাদের কথা রয়েছে, যিনি আসিফ মাহমুদের ব্যক্তিগত কর্মকর্তা। অর্থাৎ বলাই যায় যে এই যে 4 জনের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে, সেই 4 জনের জিজ্ঞাসাবাদের ব্যাপারে আজকে কিন্তু 3 জনের হয়ে যাচ্ছে এবং আগামীকাল যিনি আসিফ মাহমুদ, তার যিনি ব্যক্তিগত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, তিনি কিন্তু আসার কথা রয়েছে। সব মিলে আসলে আমরা জানতে পারবো যে তাকে কি জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং কি পদক্ষেপ নেওয়া হয়েছে দুদকের পক্ষ থেকে, সেটা হয়তো কিছুক্ষণ পরে জানা যাবে। এই ছিল মুক্তি, দুদক থেকে সবশেষ। শুরু হয়েছে ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের আগাম টিকিট বিক্রি। আজ পাওয়া যাচ্ছে আন্তনগর ট্রেনের 31 মের টিকিট। আগামী 7 জুনকে পবিত্র ঈদুল আজহার দিন ধরে ট্রেনের আসন অগ্রিম বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। বরাবরের মতো এবারের ঈদের আগে বিশেষ ব্যবস্থায় 7 দিনের ট্রেনের আসন বিক্রি করবে রেলওয়ে। 31 মে থেকে যাত্রা শুরুর 10 দিন আগের আন্তনগর ট্রেনের আসন অগ্রিম হিসেবে বিক্রি করা হবে। পশ্চিমাঞ্চলে চলাচল করার সব আন্তনগর ট্রেনের আসন সকাল 8টায় এবং পূর্বাঞ্চলে চলাচল করা সকল ট্রেনের আসন দুপুর 2টায় বিক্রি শুরু হবে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এখন পর্যন্ত পশুর হাট না বসলেও চট্টগ্রামের খামারগুলোতে পশু বেচা কেনা বাড়তে শুরু করেছে। পছন্দ করে অনেকেই আবার বুকিং দিয়ে যাচ্ছেন। প্রাণী সম্পদ অধিদপ্তরের হিসেবে গেল বছরের তুলনায় এবার জেলায় কোরবানি দাতা বেড়েছে 67,000। সে তুলনায় পশুর ঘাটতি রয়েছে প্রায় 35,000। এদিকে খামারিরা বলছেন উৎপাদন খরচ বাড়ায় দাম বেড়েছে প্রায় 10%। কাজী মাহফুজের প্রতিবেদন। পবিত্র ঈদুল আজহার বাকি আর মাত্র কয়েকদিন। ঈদ ঘিরে এরই মধ্যে ব্যস্ততা বেড়েছে চট্টগ্রামের পশুর খামারগুলোতে। ভালো দামের আশায় নিজের শখের গরুগুলোকে আকর্ষণীয় করে তুলতে ব্যস্ত খামারিরা। ইতোমধ্যেই শুরু হয়েছে পশু বেচা বিক্রি। ঝামেলা এড়াতে আগে ভাগেই খামারে এসে গরু দেখছেন অনেকে। পছন্দ হলে বুকিং দিয়ে রাখছেন কেউ। রিকোয়েস্ট করতেছে আর কি, একটু যাতে কম দিয়ে দেয়, ওনাদের খরচ বেশি বলতেছে, ওই জন্য একটু সময় নিচ্ছে, দেখি রিকোয়েস্ট করে নিতে পারি। আমরা আগে নিয়ে নিচ্ছি তো, একটু মনে করেন এই হাট থেকে
না নিয়ে এবার ট্রাই করতেছি, এগুলো থেকে নিয়ে একটু দেখি কেমন হয়। এমনি গরু এখানে অনেক ভালো আছে। দাম আছে মোটামুটি, আর গোখাদ্যের দাম তো বেশি, সেই অনুপাতে দামটা ঠিকই আছে। 2015 সালে চট্টগ্রামে পশু কুরবানি হয় 5 লাখ। 2024 সালে সে সংখ্যা বেড়ে দাঁড়ায় 8,19,000-এ। অন্যদিকে এবার সরবরাহ কিছুটা কম থাকায় স্থানীয়ভাবে প্রস্তুত করা হয়েছে 8,60,000 গবাদি পশু। ঘাটতি রয়েছে প্রায় 35,000। জেলা প্রাণী সম্পদ দপ্তরের তথ্য অনুযায়ী চট্টগ্রামে ছোট বড় মিলিয়ে 14,256টি খামার রয়েছে। এছাড়া অস্থায়ীভাবে গড়ে উঠেছে বেশ কিছু খামার, যেখানে 3 পার্বত্য জেলাসহ দেশের বিভিন্ন জেলা থেকে মৌসুমি খামারিরা কুরবানির পশু সংগ্রহ করছেন। ফলে ঘাটতি পূরণে কোনো ধরনের সমস্যা হবে না বলছেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তারা। কাঁচা ঘাসের সরবরাহটা এখানে কম, অনেকেরই কাঁচা ঘাস কিনে খাওয়াতে হয়। এখানে অনেকেরই যাদের এখানে কাঁচা ঘাসের প্লট আছে, যারা কাঁচা ঘাস তৈরি করে, তারাই ভালো করতেছে। এখানে চারণভূমির অভাবে এবং অন্যান্য আদার্স ফ্যাসিলিটিসের কারণে কিছুটা গরু খামার এখানে কমে গেছে, কিন্তু এখনও এখানে এলাকাতে অনেক বড় বড় খামারে আছে। কুষ্টিয়া, পার্শ্ববর্তী বান্দরবন, খাগড়াছড়ি, রাঙ্গামাটি এসব এলাকা থেকে গরু আসে। এই ঘাটতি চাহিদাটা আমরা এভাবে ফিল আপ করে থাকি। না, আমাদের আসলে খাদ্যের দামের কারণে কিছু একটু অনুৎসাহিত হয়, কারণ খাদ্যের দামটা অনেক বেড়ে গেছে। গেল বছরের চেয়ে এবছর কোরবানির পশুর দাম 10% পর্যন্ত বেড়েছে। গোখাদ্যের দাম অস্বাভাবিক হারে বাড়ায় এবং পশু মোটাতাজা করতে বেশি অর্থ খরচ হওয়ায় এবার দাম কিছুটা বেশি বলছেন খামারিরা। দাম একটু বেশি হবে, কারণ হলো গতবারে ভুসির রেটটা একটু কম ছিল, তবে এবার প্রতি বছরে নিয়ে এবারও আমাদের ভুসির দামগুলো বাড়তেছে। আমাদের এখানে সর্বোচ্চ 4 থেকে 4.5 লাখের মধ্যে গরু আছে, অ্যান্ড দেন সর্বনিম্ন আপনার 41 পর্যন্ত আছে। স্বাভাবিকভাবে গত বছর তুলনায় এবছর একটু গরুর দাম একটু বৃদ্ধি পাবে সব জায়গায়, আমাদের না শুধু, সব জায়গায়, চিরাঙের সব জায়গায় বৃদ্ধি পাচ্ছে। গেল বছরের তুলনায় এবার চট্টগ্রামে কুরবানিদাতা বেড়েছে 67,297 জন। কাজী মাহফুজ, এখন চট্টগ্রাম। টানা বৃষ্টিতে সিলেট অঞ্চলের নদ নদীর পানি বাড়তে শুরু করেছে। এরই মধ্যে বিপদসীমার 45 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে জুড়ি নদীর পানি। এছাড়া পানি বাড়তে শুরু করেছে মনু, ধলাই, কুশিয়ারা সহ বেশ কিছু নদীর। এ নিয়ে আরও জানাতে মৌলভীবাজার থেকে যুক্ত হয়েছেন এম এ হামিদ। হামিদ, মৌলভীবাজারে কখন থেকে বৃষ্টি শুরু হয়েছে, কোন কোন নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে জানাবেন। মুক্তি, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মৌলভীবাজারের মনু নদীর পাশেই। দেখতে পাচ্ছেন আমার পিছনে মনু নদী প্রবাহিত হচ্ছে এবং গত 3 থেকে 4 দিন থেকে মৌলভীবাজারে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে এবং বৃষ্টির কারণে এবং উজান থেকে নেমে আসা ঝড়ে, বিশেষ করে ভারতের ত্রিপুরা রাজ্যে ঝড় হওয়ার কারণে কিন্তু নদ নদীর পানি বাড়তে শুরু করে এবং প্রথমেই জুড়ি নদী একদম সীমান্ত ঘেঁষা নদী থাকার কারণে সেখানে পানি দ্রুত বাড়তে থাকে এবং আজকে সকাল পর্যন্ত 9টা পর্যন্ত শেষ খবর পাওয়া পর্যন্ত জুড়ি নদীর পানি বিপদসীমার 45 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও মনু, ধলাই এবং কুশিয়ারা নদীর পানি বাড়তির দিকে, যদিও বিপদসীমা অতিক্রম করেনি, তারপরে কিন্তু সমান তালে পানি বৃদ্ধি পাচ্ছে। আমি কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খালেদ বিন ওয়ালিদের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে যদিও এই মুহূর্তে বন্যার কোনো আশঙ্কা দেখছেন না, কিন্তু এভাবে যদি বৃষ্টি হতে থাকে এবং উজানে যদি বৃষ্টিপাত অব্যাহত থাকে তাহলে হয়তো 2-3 দিনের মধ্যে মৌলভীবাজারে বন্যার সৃষ্টি হতে পারে। আমি কথা বলেছিলাম আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ আনিসুর রহমানের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে গত সকাল থেকে আজকে সকাল পর্যন্ত 24 ঘন্টায় 66 সেন্টিমিটার বৃষ্টিপাত মৌলভীবাজারে হয়েছে এবং বৃষ্টিপাত এখনো অব্যাহত আছে। কখনো বৃষ্টি, কখনো রোদ, কিছুক্ষণ পরে বৃষ্টি হচ্ছে, আবার কিছুক্ষণ পরে সেটা ছেড়ে যাচ্ছে। আমি বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি, বিশেষ করে মনু নদীর তীরবর্তী এলাকা যদি বলতে চাই, সেটা হচ্ছে যে কুলাউড়া উপজেলার বেলেরতল, দলিয়া এবং অন্যান্য যে এলাকা রয়েছে সেগুলো এলাকার বেড়িবাঁধগুলো এখনো নির্মাণ করা হয়নি। সেখানকার লোকজন বারবার কিন্তু মানববন্ধন সহ বিভিন্ন জায়গায় ধর্ণা দিয়েছেন, পানি উন্নয়ন বোর্ডে লিখিত দিয়েছেন,
জেলা প্রশাসক বরাবর লিখিত দিয়েছেন, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। এছাড়াও 2024-এর যে বন্যা সৃষ্টি হয়েছিল, মনু নদীর পানি বেড়ে গিয়ে শহরের যে লোকজন ছিলেন তারা আতঙ্কের মধ্যে ছিলেন। কিছু সময় যদি পানি বাড়তে থাকতো তাহলে শহরটা পুরো ভেসে যেত। শহর রক্ষা প্রতিরক্ষাবাদের যে কাজগুলো আছে সে কাজগুলো কিন্তু একান্ত ঝিমিয়ে পড়েছে এবং মনু নদীর পানি বাড়তে থাকলে শহরকে রক্ষা করা যাবে না বলে অনেকেই জানিয়েছেন। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় তারা লিখিত দিয়েছেন এবং মানববন্ধন সহ আন্দোলন করেছেন যাতে করে পানি উন্নয়ন বোর্ড সেই কাজগুলো করে। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন যে তাদের বাজেট স্বল্পতার কারণে এবং কোনো ক্ষেত্রে জমি অধিগ্রহণের সমস্যার কারণে তারা ঠিকমতো কাজ করছেন না। অপরদিকে কমলগঞ্জের ধলাই নদীর মখাবিল সীমান্তে, যেখানে একদম সীমান্ত ঘেঁষা যে বাঁধটি রয়েছে সেটা বিএসএফ এর বাধায় অনেকদিন কাজ বন্ধ ছিল, কিন্তু পরবর্তীতে বিজিবি কর্তৃক বিভিন্ন সময়ে আলোচনার মাধ্যমে সেখানে অনেকটাই কাজ এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু এখন পর্যন্ত প্রায় 200 ফুট জায়গার কাজ সমাধান করা হয়নি। এতে করে যখনই ধলাই নদীর পানি বাড়বে এবং ধলাই নদীর পানি বাড়ার কারণে তখন কিন্তু এই পানি উপচে পড়ে, নদ নদীর পানি উপচে পড়ে লোকজনের বসতি এবং ফসলি জমি নষ্ট হয়ে যাবে। এছাড়াও ধলাই নদীর অন্যান্য যে বেড়িবাঁধগুলো রয়েছে সেগুলা সময় মতো কাজ না করার কারণে কিন্তু মানুষ ঝুঁকিতে রয়েছেন এবং ঝুঁকিপূর্ণ এলাকার লোকজন খুবই আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন এবং তারা বলছেন সঠিক সময়ে যদি নির্বাহী প্রকৌশলী অর্থাৎ পানি উন্নয়ন বোর্ডে কাজ করাতো তাহলে তাদের এই ঝুঁকির মধ্যে পড়তে হতো না। তারা বলছেন অচিরেই সেই কাজগুলো হবে এবং লোকজন আতঙ্ক থেকে বাঁচবেন। এই ছিল আমার কাছে মনু নদী এবং বৃষ্টিপাত নিয়ে মৌলভীবাজার থেকে সবশেষ। মুক্তি। যেসব কারখানা মালিক 28 মের মধ্যে শ্রমিকের পাওনা পরিশোধ করবেন না তাদেরকে কারাভোগ করতে হবে এবং বিদেশ ভ্রমণে রেড অ্যালার্ট জারি করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শ্রম উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। সচিবালয় ব্রিফিংয়ে তাদেরকে ঢাকায় থাকতে দেওয়া হবে না বলেও জানান তিনি। মালিকারি করে সেগুলোকে 5 তারিখ থেকে, মানে ঈদের 3 দিন আগের থেকে ঈদের পরে 7 দিন ইনক্লুডিং ঈদ, এটা চলাচল করবে না, টোটালি বন্ধ। দিনেও না, রাতেও না। রাতে স্পিড বোটগুলো চলাচল না করে সেই ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। 28 তারিখের মধ্যে টাকা পয়সা দেবেন, আমাকে না, তাদের শ্রমিকদের টাকা পয়সা করবেন। আর যদি না করেন তাদের জন্য আমরা হুলিয়া জারি হয়েছে, মানে ওয়ারেন্ট জারি আছে, দে উইল বি অ্যারেস্টেড। ওয়ারেন্ট জারি না যাদের প্রায় সবার নামই হয়েছে, যারা যারা এই এখন এই ব্যবস্থার মধ্যে আছেন। ওয়ারেন্ট যাদের নামে জারি হয়েছে তারা বিদেশে থাকলেও আমি অলরেডি পাঠিয়ে দিয়েছি ওয়ারেন্ট সহ, যে তাদের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করতে। মধুমাস জ্যৈষ্ঠে যশোরের লিচু বাগানে ঝুলছে লিচু। এর মধ্যে শুরু হয়েছে লিচুর বাজারজাতকরণ। তবে ফলন কম হওয়ায় চলতি মৌসুমে লিচুর দাম অন্যান্য বছরের তুলনায় বেশি। রিপন হোসেনের প্রতিবেদন, ছবিতে ছিলেন এনামুল হক। সবুজ পাতার আড়ালে গাছে গাছে থোকাই থোকাই ঝুলছে লিচু। যশোর সদর ও বাঘারপাড়া লিচু চাষের জন্য বিখ্যাত। যশোরে হাজার হাজার লিচু গাছ রয়েছে, যেখান থেকে সরবরাহ হয় রাজধানী সহ সারা দেশে। তবে চলতি মৌসুমে পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় কমেছে লিচুর ফলন। এতে বাগানীরা তাদের লভ্যাংশ নিয়ে রয়েছে শঙ্কায়। অন্যবার থেকে এইবার যে ফলন হয়েছে 4 ভাগের 1 ভাগ ফলন হয়েছে, কিন্তু মাল খুব সীমিত পুড়িয়ে গেছে রোদের তাপমাত্রায়। অল্প হয়েছে কিন্তু দামটা মনে হয় একটু আগের থেকে একটু বেশি আছে। লিচু যা হয়েছে আপনার, লিচু তো অর্ধেকের বেশি নষ্ট হয়ে গেছে। যশোরের মধুগ্রামের কৃষক আব্দুল হালিম তার 24টি লিচু গাছে পর্যাপ্ত ফল না হলেও গাছ পরিচর্যায় খরচ করেছেন 50,000 টাকা। তবে সব খরচ বাদ দিয়ে থাকবে না লাভের টাকা। একই অবস্থা যশোর অঞ্চলের অন্যান্য চাষিদেরও। ওষুধ পানি এইসব মিলিয়ে প্রায় 50,000 টাকা খরচ হয়ে যাবে। তাতে করে দেখা যাচ্ছে যে অল্প সীমিত কিছু হয়তো থাকতে পারে। এইবার লিচু 7-8টা গাছে আইছে, তখন ওই 1-1.5 লাখ টাকা মতো ওদের বিক্রি হতে পারে। ব্যবসায়ীরা জানান পাইকারিতে মানভেদে প্রতি হাজার লিচু বিক্রি হচ্ছে 2 থেকে 5,000 টাকা পর্যন্ত, কারণ এবছর বাজারে লিচু অনেক কম উঠেছে। এত স্বাদ এই লিচুর বলার মতো না। অন্য যেখানে যে লিচু হয় তার থেকে আমাদের যশোর লিচু অনেক ভালো। এই বছর কাস্টমার বিভিন্ন দূর দূরান্তের লোক আসতেছে এবং মনে করেন যে প্রচুর দাম, বড় বড় জায়গায় সব জায়গায় যায়। এবছর জেলায় 641 হেক্টর জমিতে লিচুর আবাদ করা হয়েছে। এজন্য ফলন বাড়াতে মাঠ পর্যায়ে কৃষকদের বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান কৃষি কর্মকর্তা।
ভালোভাবে যাতে কৃষক হারভেস্ট করতে পারে, লিচু হারভেস্ট করতে পারে এবং বাজারজাত করতে পারবে, তার জন্য কারিগরি যে জ্ঞানের দরকার সেটা আমরা কৃষকদেরকে দিয়ে আসছি। জেলায় এবারে ৫,৪০০ মেট্রিক টন লিচু ফলনের সম্ভাবনা রয়েছে, যার বাজার মূল্য হতে পারে অন্তত ৫৪ কোটি টাকা। এখন যশোর। মৌসুমের আগে অতিবৃষ্টির কবলে ভারতের দক্ষিণ ও উত্তর পূর্বের বিস্তীর্ণ অঞ্চল। বৃষ্টিতে বিপর্যস্ত শহরের তালিকা আরও দীর্ঘ হলো বুধবার। পুনে, মুম্বাই, গুয়াহাটিতে ভারী বৃষ্টিতে গরম থেকে স্বস্তি মিললেও জলাবদ্ধতা আর যানজট ভোগাচ্ছে নগরবাসীকে। ওদিকে কর্ণাটক, তামিলনাড়ুতে বৃষ্টি বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ জনে। নুসরাত কামালের প্রতিবেদন। আরব সাগরে সৃষ্ট সাইক্লোনের প্রভাবে আকাশে মেঘের ঘনঘটা আরও ৩ দিন আগে থেকে। স্বাভাবিক সময়ের আগেই কিছু রাজ্যে সবে শুরু হয়েছে বছরের প্রথম বৃষ্টি। ভারী আর মুষলধারে বজ্রসহ ঝড় বৃষ্টি চলছে আরও কিছু রাজ্যে। দাবদাহ পরিস্থিতি থেকে স্বস্তি মিললেও বিরামহীন বৃষ্টিতে জনজীবন থমকে গেছে অনেক শহরে। গেল কদিন ধরেই ভারী বৃষ্টির কবলে ভারতের দক্ষিণের রাজ্য কর্ণাটক। রাজ্যের মোট ২২টি জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ইয়েলো অ্যালার্ট জারি রেখেছে আবহাওয়া বিভাগ। প্রাদেশিক রাজধানী ও হাইটেক শিল্পনগরী বেঙ্গালুরুতে দুর্বল পানি নিষ্কাশন ব্যবস্থার কারণে দেখা দিয়েছে তীব্র জলাবদ্ধতা। ৩৬ ঘন্টার টানা বৃষ্টিতে তলিয়ে গেছে বেঙ্গালুরুর ৭০% এলাকা। প্রথম ২৪ ঘন্টাতেই ১০৫ মিলিমিটারের বেশি বৃষ্টি রেকর্ড করা হয় অনেক জায়গায়, যা ২০১১ সালের পর সর্বোচ্চ। বন্যা পরিস্থিতিতে ত্রাণ সরবরাহে অবিলম্বে ১,০০০ কোটি রুপির তহবিলের জন্য কংগ্রেস শাসিত রাজ্য সরকারের প্রতি দাবি জানিয়েছে বিজেপি। আপাতত শহরের খাল ব্যবস্থার ধারণ ক্ষমতা পর্যাপ্ত নয় জানিয়ে জলাবদ্ধতা কমানোর উপায় খুঁজছে প্রশাসন। আরব সাগরের পূর্ব মধ্যাঞ্চলে সাইক্লোনের প্রভাবে বুধবার মহারাষ্ট্রের পুনে, মুম্বাই ও আসামের গুয়াহাটিতে শুরু হয় ভারী বৃষ্টি। সিন্ধু দুর্গে সর্বোচ্চ আবহাওয়া সতর্কতার রেড অ্যালার্ট, পুনে সহ ৯টি শহরে অরেঞ্জ অ্যালার্ট ও বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে ইয়েলো অ্যালার্ট জারি আছে। বৃষ্টির কারণে গরম থেকে স্বস্তি মিললেও ব্যস্ত কর্মদিবসে জলাবদ্ধতা আর যানজট ভোগাচ্ছে নগরবাসীকে। দক্ষিণ উপদ্বীপ অঞ্চল, পশ্চিম ও উত্তর পূর্বাঞ্চল, উত্তর পশ্চিমাঞ্চল, পূর্ব ও মধ্যাঞ্চলে কয়েকদিন টানা বৃষ্টি ও বজ্রসহ ঝড়ো বাতাসের পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ। অন্ধ্রপ্রদেশ, পুদুচেরি, গোয়া থেকে শুরু করে আসাম, নাগাল্যান্ড, ত্রিপুরা, মেঘালয়, পশ্চিমবঙ্গ, সিকিম, অরুণাচল প্রদেশ সহ মোট ১৬টি রাজ্যে জারি আছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি ও বন্যার সতর্কতা। তামিলনাড়ুতেও চলছে ভারী বৃষ্টিপাত। কেরালায় ৪-৫ দিনের মধ্যে পুরোদমে বর্ষাকাল শুরু হয়ে যাবে বলে আভাস রয়েছে। বলা হচ্ছে ৫ থেকে ৬ দিন দেশের বড় অংশ জুড়ে থাকবে এমনই দুর্যোগপূর্ণ আবহাওয়া। নুসরাত কামাল, এখন বিশ্ব। আবারও ভয়ঙ্কর বজ্র সহ ঝড় আর টর্নেডোর কবলে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার টর্নেডোর আঘাত হানে টেনেসি অঙ্গরাজ্যে। এদিন টর্নেডোর সতর্কতা জারি রয়েছে জর্জিয়া, আলাবামা, মিসিসিপি, আরকানসাস, মিজৌরি আর কেন্টাকি সহ ৭ অঙ্গরাজ্যে। সোমবার তীব্র বৃষ্টি, ঝড়ো বাতাস আর বজ্র সহ ঝড়ে কানসাস, মিজৌরিতে শেকড় উপড়ে পড়ে বিপুল সংখ্যক গাছপালা। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল ১.৫ লাখ গ্রাহকের। এর দুদিন আগে মাত্র ১৮ ঘন্টায় সারা দেশে আঘাত হানে প্রায় ১৫০ টর্নেডো ও ঝড়। প্রাণ যায় কমপক্ষে ২৮ জনের। আন্তর্জাতিক চাপ ও সমালোচনার মুখেও গাজায় নজিরবিহীন হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। এতে মঙ্গলবার রাতভর হামলায় নতুন করে নিহত হয়েছেন অন্তত ২৪ জন। এছাড়াও উপত্যকাটিতে গেল প্রায় ৩ মাসে অনাহারে মারা গেছেন ৩২৬ ফিলিস্তিনি। এর মধ্যে গাজার অবশিষ্টাংশ দখলে নেওয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের সেনাপ্রধান। তেল আবিবের এমন পদক্ষেপের প্রতি তীব্র নিন্দা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। এদিকে জাতিসংঘের দাবি, অবরোধ তুলে নিলেও গাজায় এখনও ত্রাণ বিতরণ করা সম্ভব হয়নি। তানভীর জনের প্রতিবেদন। কারো কথাই যেন কানে তুলছে না ইসরায়েল। খান ইউনিস সহ গাজার প্রায় প্রতিটি অংশেই লাগামহীন হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। ধ্বংসস্তূপ ও রাস্তার পাশে পড়ে আছে ফিলিস্তিনিদের মরদেহ। বিভিন্ন দেশের চাপ ও সমালোচনাকে পাত্তাই দিচ্ছেন না ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
বিশেষজ্ঞরা বলছেন গাজা এখন চূড়ান্ত দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে। গাজা কর্তৃপক্ষের দাবি, গেল 2 মার্চ থেকে এখন পর্যন্ত অনাহারে উপত্যকাটিতে 3 শতাধিক ফিলিস্তিনের মৃত্যু হয়েছে। আর জাতিসংঘ বলছে আগামী 2 দিনে মৃত্যু হতে পারে আরও 14,000 শিশুর। এমন পরিস্থিতিতে মানবিক সহায়তার ট্রাকের অপেক্ষায় হাজার হাজার ফিলিস্তিনি নারী ও শিশু। জাতিসংঘ বারবার সতর্ক করছে, গাজায় প্রতিদিন কমপক্ষে 500 ত্রাণবাহী ট্রাকের প্রয়োজন, যেখানে অনুমতি মিলেছে মাত্র 100টি ট্রাকের, যা প্রয়োজনের তুলনায় খুব কম। মানবিক সহায়তা প্রবেশের অবরোধ তুলে নিলেও এখনও সীমান্তে অপেক্ষা করছে শত শত ট্রাক। জাতিসংঘের অভিযোগ, ত্রাণ সরবরাহে এখনও বাধা দিচ্ছে ইসরায়েলি বাহিনী। এমন অবস্থায় গাজার আরও বেশ কিছু অঞ্চল দখলে নেয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান। তার মতে, হামাস নির্মূলে তাদের সামরিক অভিযান আরও সম্প্রসারণ করা হবে। ইসরায়েলের এমন কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে মুক্ত বাণিজ্য আলোচনা স্থগিত করেছে যুক্তরাজ্য। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, গাজায় সামরিক অভিযানে তিনি আতঙ্কিত। নিরীহ ফিলিস্তিনিদের উপর ইসরায়েলিদের বোমা হামলা মেনে নেওয়ার মতো না। ফ্রান্স ও কানাডার নেতারাও একই অভিব্যক্তি জানিয়েছেন। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, গাজা থেকে ফিলিস্তিনিদের লিবিয়ায় নির্বাসনে পাঠানোর বিষয়ে কোনো আলোচনা করেনি যুক্তরাষ্ট্র। তবে গাজাবাসী স্বেচ্ছায় কোথাও যেতে চাইলে সর্বাত্মক সহায়তা করতে ট্রাম্প প্রশাসন প্রস্তুত বলেও জানান তিনি। গেল 18 মার্চ যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের সমঝোতা ভেঙে দিয়ে হামলা জোরদার করে ইসরায়েল। মাত্র 2 মাসের ব্যবধানে প্রাণ হারান 3000-এর বেশি ফিলিস্তিনি। 2023 সালের অক্টোবরে শুরু হওয়া যুদ্ধে ফিলিস্তিনের প্রাণহানি 53,500 ছাড়িয়েছে। শারজায় সিরিজ নির্ধারণী ম্যাচে রাত 9টায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। 3 ম্যাচ টি-20 সিরিজের প্রথম ম্যাচে জয় পেলেও দ্বিতীয় ম্যাচে ইতিহাস গড়া জয় পায় আরব আমিরাত। শেষ পর্যন্ত পূর্ব পরিকল্পনায় না থাকলেও সিরিজের যোগ হওয়া সবশেষ টি-20 ম্যাচেই ভাগ্য নির্ধারণ হবে সিরিজের। আরিফুল ইসলাম সাহাবের প্রতিবেদন। ক্রিকেটে বাংলাদেশের টি-20 পরীক্ষা চলছেই। সাদা বলের সংক্ষিপ্ত সংস্করণে বড় দলগুলোর সাথে বরাবরই ব্যর্থতায় জর্জরিত বাংলাদেশ। তবে এবার ছোট দলগুলোর বিপক্ষেও যুক্ত হয়েছে ব্যর্থতার ধারাবাহিকতা। সিরিজের দ্বিতীয় টি-20তে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে 205 রান করেও হার, সেই ধারাবাহিকতায় সর্বশেষ সংযোজন। প্রথম ম্যাচে হারের শঙ্কা জাগলেও ইনিংসের শেষ ওভারে বোলাররাই ম্যাচ জিতিয়েছিলেন, কিন্তু দ্বিতীয় ম্যাচেই ঠিক তার উল্টো চিত্র। শেষ 2 ওভারে 29 রান ডিফেন্ড করার সহজ সমীকরণ মেলাতে পারেননি শরীফুল ইসলাম, তানজিম সাকিবরা। আরব আমিরাতের ব্যাটারদের চেপে ধরার পরিবর্তে নিয়ন্ত্রণহীন বোলিং আর খাপছাড়া ফিল্ডিংয়ে জয় উপহার দেয় স্বাগতিকদের। ফলশ্রুতিতে প্রথমবারের মতো বাংলাদেশকে হারিয়ে ইতিহাস গড়া জয়ে সিরিজে সমতা ফেরায় সংযুক্ত আরব আমিরাত। দ্বিতীয় টি-20 শেষ মুহূর্তের দৃশ্যনাট্য অবশ্য বাংলাদেশের জন্য নতুন নয়। একাধিকবার জিততে জিততে হেরে যাওয়ার পরিসংখ্যানে তাই বারবার প্রশ্ন ওঠে, সমস্যাটা আসলে দক্ষতায় নাকি মানসিকতায়? আসলে খেলাটা তো আসলে মাথায়। আমরা কিভাবে আসলে ক্যালকুলেশন করতেছি, আমরা কি লজিক্যাল ওয়েতে ক্রিকেট খেলতেছি কিনা, আমরা মনে হয় মাঝে মাঝে লজিক ছাড়া ক্রিকেট খেলি। আরব আমিরাত সিরিজকে পাকিস্তান সিরিজের প্রস্তুতি হিসেবেই নিয়েছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে হেরে নিজেরাই যেন নিজেদের আত্মবিশ্বাসের পোস্টমর্টেম করেছে। শেষ ম্যাচের আগে তাই সিরিজ বাঁচানোর পাশাপাশি পাকিস্তান সিরিজের প্রস্তুতি আর আত্মবিশ্বাস ফিরে পেতে ত্রিমুখী সমাধানের পথ খুঁজতে হবে টাইগারদের। আরিফুল ইসলাম সাহাব, এখন ঢাকা শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। ইশরাকের মেয়র ইস্যুতে রাজধানীর বিভিন্ন পয়েন্টে বিক্ষোভ, অবরোধ। হাইকোর্টের সামনে অতিরিক্ত পুলিশ, রিটের আদেশ দুপুরে। ইসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগে নির্বাচন কমিশন ভবনের সামনে এনসিপির বিক্ষোভ কর্মসূচি, নিরাপত্তা জোরদার। তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানের বিরুদ্ধে দুর্নীতি মামলার সাজা বাতিল চেয়ে আপিল শুনানি কাল। অর্থ উপদেষ্টার ফলপ্রসূ আলোচনার দাবির পর ফের আন্দোলনে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ, চলছে অবস্থান কর্মসূচি।
এবং ঈদযাত্রায় পশ্চিমাঞ্চলের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি চলছে, শতভাগ বিক্রি অনলাইনে, পূর্বাঞ্চলে মিলবে দুপুর 2টা থেকে। এই ছিল এখন ঢাকায়। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন আর ইউটিউবে সরাসরি দেখুন youtube.com/c/এখন টিভিতে।